Hello everyone. Today we are going to discuss Semester 5 Electrical and Electronics Engineering with Dr. Nil. This subject is the backbone of electrical and electronics engineering and helps students connect theory with real-world electronics. That was a fascinating insight, Dr. Nil. Yeah. We'll continue exploring these key ideas in our next episode on practical circuit analysis. ভাবুন তো একবার, সুইচটা অন করার সাথে সাথেই আলো জ্বলে উঠল। ম্যাজিকের মতো মনে হয়, তাই না? কিন্তু এই 1 সেকেন্ডের জাদুর পেছনে লুকিয়ে আছে শত শত কিলোমিটার দীর্ঘ এক জটিল অথচ দারুণ ইন্টারেস্টিং একটা সফর। চলুন আজ সেই সফরের গল্পটাই শোনা যাক। আমাদের সফরের প্রথম স্টপ হল বিদ্যুতের জন্মস্থান, মানে জেনারেটিং স্টেশন। এগুলোকে অনেকটা বিশাল সাইজের রান্নাঘরের মতো ভাবতে পারেন, যেখানে নানান জিনিস ব্যবহার করে এনার্জি বা শক্তি রান্না করা হয়। দেখুন, এই পাওয়ার প্ল্যান্ট বা রান্নাঘরগুলো, বুঝলেন তো, মোটে তরপার দুরকমের। একদিকে আছে কনভেনশনাল সোর্স, যেমন কয়লা বা জলের সাহায্যে চলা থার্মাল আর হাইড্রো পাওয়ার প্ল্যান্ট। এগুলো অমছন বড় হয় আর মেগাওয়াট স্কেলে বিদ্যুৎ বানায়। আর অন্যদিকে আছে নন কনভেনশনাল, যেমন সোলার বা উইন্ড পাওয়ার। এগুলো সাধারণত ছোটখাটো হয়, যেমন বাড়ির ছাদে লাগানো সোলার প্যানেল, আর কিলোওয়াট স্কেলে বিদ্যুৎ তৈরি করে। চলুন সবথেকে কমন যে রান্নাঘর, মানে থার্মাল পাওয়ার প্ল্যান্ট, তার ভেতরে একটু ঢু মারা যাক। এখানে কি হয়? প্রথমে কয়লা পুড়িয়ে জলকে ফুটিয়ে স্টিম বা বাষ্প বানানো হয়। এরপর সেই স্টিমের অনেক প্রেসারে একটা বিশাল টারবাইন বনবন করে ঘুরতে থাকে, আর ওই টারবাইনের সাথে লাগানো জেনারেটর ঘুরলেই ব্যাস তৈরি হয়ে গেল বিদ্যুৎ। ব্যাপারটা অনেকটা প্রেসার কুকারের সিটি দিয়ে একটা পাখা ঘোরানোর মতো, তাই না? অবশ্যই শুধু কয়লার রান্নাঘরেই নয়, আরও অনেক অপশন আছে। যেমন হাইড্রো পাওয়ার প্ল্যান্টে বাঁধের জল ছেড়ে তার জোরে টারবাইন ঘোরানো হয়। নিউক্লিয়ার প্ল্যান্টে আবার অ্যাটমিক রিঅ্যাকশনের তাপ দিয়ে স্টিম তৈরি করা হয়। আর আজকাল তো আমাদের ছাদে বা খোলা মাঠে সোলার প্যানেল আর উইন্ডমিলের মতো ছোট্ট ছোট্ট অনেক রান্নাঘরও তৈরি হচ্ছে। তাহলে একটা ব্যাপার কি খেয়াল করলেন? পদ্ধতি যাই হোক না কেন, প্রায় সব বড় পাওয়ার প্ল্যান্টের মূল মন্ত্র কিন্তু একটাই, কোনোভাবেই একটা টারবাইনকে ঘোরানো, যেটা একটা জেনারেটরকে ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করবে। তাহলে বেশিরভাগ বড় আকারের পাওয়ার প্ল্যান্টের মধ্যে মূল সাধারণ নীতিটা কি? বেশ, বিদ্যুৎ তো তৈরি হয়ে গেল, কিন্তু এটাকে তো এখন শত শত কিলোমিটার দূরে আমাদের শহর বা গ্রামে পাঠাতে হবে। এখানে শুরু হচ্ছে সফরের সেকেন্ড ফেজ, ট্রান্সমিশন। এটাকে বিদ্যুতের জন্য বানানো একটা ন্যাশনাল হাইওয়ের মতো ভাবতে পারেন। এই হাইওয়েতে বিদ্যুৎ পাঠানোর আগে স্টেপ আপ ট্রান্সফরমার দিয়ে এর ভোল্টেজকে অনেক বাড়িয়ে দেওয়া হয়, প্রায় 4 লক্ষ ভোল্ট বা তারও বেশি। ভাবা যায় কেন? কারণ যত হাই ভোল্টেজ তত কম এনার্জি লস, ফলে বিদ্যুৎ অনেক এফিশিয়েন্টলি লম্বা রাস্তা পাড়ি দিতে পারে। এর পিছনে কিন্তু সলিড কিছু টেকনিক্যাল কারণ আছে। যেমনটা এখানে দেখা যাচ্ছে, হাই ভোল্টেজের জন্য সরু তার ব্যবহার করা যায়, মানে কন্ডাক্টরের খরচ বাঁচে, ট্রান্সমিশন এফিসিয়েন্সি বাড়ে, মানে রাস্তায় বিদ্যুতের অপচয় কম হয়, আর ভোল্টেজ ড্রপও অনেক কমে যায়। আচ্ছা, একটা মজার জিনিস কি খেয়াল করেছেন? বড় বড় টাওয়ারের মাঝে বিদ্যুতের তারগুলো কিন্তু একদম টানটান থাকে না, একটু ঝুলে থাকে। এটাকে ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় বলে স্যাগ। এটা ইচ্ছে করেই রাখা হয়, কারণ গরমকালে মেটাল গরমে বাড়ে আর শীতে কমে। এই স্যাগ ঢাকার ফলে তারের উপর অতিরিক্ত টান পড়ে না এবং ছিঁড়ে যাওয়ার ভয়ও থাকে না। এটা কিন্তু একটা খুব জরুরি ডিজাইন। তাহলে এবার নিশ্চয়ই পরিষ্কার হলো যে লম্বা রাস্তা পাড়ি দেওয়ার সময় এনার্জি লস কমানোটাই আসল লক্ষ্য। তো আরেকবার ভাবুন তো, কেন খুব উচ্চ ভোল্টেজে বিদ্যুতের দীর্ঘ পথ ভ্রমণ করা বেশি কার্যকর? তো আমাদের ন্যাশনাল হাইওয়ের সফর শেষ, বিদ্যুৎ এখন শহরের দোরগোড়ায়। এবার শুরু হবে পাড়ার অলিগলিতে ঢোকার পালা। আর এখানেই শুরু হয় সফরের ফাইনাল স্টেজ, ডিস্ট্রিবিউশন। এটা হলো অনেকটা লোকাল ডেলিভারি নেটওয়ার্কের মতো। কিন্তু ওই 4 লক্ষ ভোল্ট তো আর সরাসরি আমাদের বাড়িতে ঢুকতে পারে না, তাই না? সর্বনাশ হয়ে যাবে। তাই পাড়ার মোড়ে যে সাবস্টেশন বা ট্রান্সফরমারগুলো থাকে, সেখানে ওই হাই ভোল্টেজকে কয়েকটা ধাপে কমিয়ে আমাদের বাড়ির জন্য সেফ, অর্থাৎ 230 ভোল্টের নামিয়ে আনা হয়। এই সাবস্টেশনগুলো হলো লোকাল হোলসেল মার্কেট, যেখান থেকে ফাইনাল ডেলিভারি হয়। এই ডিস্ট্রিবিউশনটাও কিন্তু দুটো ভাগে হয়। প্রথমে প্রাইমারি ডিস্ট্রিবিউশন, যেখানে ভোল্টেজ কমে দাঁড়ায় মোটামুটি 11,000 ভোল্টে, যেটা বড় বড় ফ্যাক্টরি বা কলোনিতে যায়। এরপর সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন,
যেখানে সেই ভোল্টেজকে আরও কমিয়ে আমাদের বাড়ির জন্য 230 ভোল্টের লাইন তৈরি করা হয়। এই পুরো সিস্টেমের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি জানেন? সেটা হলো ব্যালেন্স, মানে প্রতি মুহূর্তে ঠিক যতটা বিদ্যুতের চাহিদা বা ডিমান্ড আছে ঠিক ততটাই জেনারেট করতে হবে। 1 ওয়াট কমও না, 1 ওয়াট বেশিও না। এটা একটা কন্টিনিউয়াস ব্যালেন্সিং অ্যাক্ট। এই টেবিলটা দেখুন, একটা ইউনিভার্সিটির ক্যাম্পাসের উদাহরণ। খুব সহজে বোঝা যাবে। মাঝরাতে যখন সবাই ঘুমোচ্ছে তখন বিদ্যুতের চাহিদা মানে লোড সবচেয়ে কম। সকাল 9টা থেকে ক্লাস শুরু হলে লোড বাড়তে থাকে। আবার দেখুন, বিকেল 2টো থেকে ল্যাব শুরু হলে লোড একদম চরমে। এই যে সারাদিনের চাহিদার ওঠানামা, এটাকেই বলে লোড কার্ভ। আর এই লোড কার্ভ থেকেই একটা খুব গুরুত্বপূর্ণ টার্ম আসে, লোড ফ্যাক্টর। সোজা কথায় বললে এটা হলো অ্যাভারেজ লোড আর ম্যাক্সিমাম ডিমান্ডের রেশিও। লোড ফ্যাক্টর যত 1-এর কাছাকাছি হবে পাওয়ার স্টেশনের জন্য তত ভালো, কারণ এর মানে হলো তাদের জেনারেশন ক্যাপাসিটির একটা বড় অংশ সারা দিন ধরেই কাজে লাগছে। ফর্মুলাটা মনে রাখা জলের মতো সোজা। লোড ফ্যাক্টর ইকুয়ালস টু অ্যাভারেজ লোড ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। তাহলে বুঝতেই পারছেন, পাওয়ার স্টেশনের ইঞ্জিনিয়ারদের এই লোড কার্ভটা প্রতি মুহূর্তে ফলো করতে হয়, যাতে ডিমান্ড অনুযায়ী জেনারেশন বাড়ানো বা কমানো যায়। তাহলে পাওয়ার স্টেশন অপারেটরদের জন্য দৈনিক লোড কার্ভ বোঝা কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ? তাহলে বিদ্যুতের এই পুরো সফরটা একবার ঝালিয়ে নেওয়া যাক আর ভবিষ্যতের দিকে একটু তাকানো যাক। পুরো পাওয়ার সিস্টেমটাকে যদি 3কে শব্দে মনে রাখতে হয় তাহলে সেটা হলো GTD, জেনারেট, ট্রান্সমিট আর ডিস্ট্রিবিউট, অর্থাৎ উৎপাদন, পরিবহন এবং বিতরণ। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম কিভাবে নানান রান্নাঘরে বিদ্যুৎ তৈরি হয়, কিভাবে তাকে হাই ভোল্টেজের ন্যাশনাল হাইওয়ে দিয়ে বয়ে আনা হয়, আর তারপর ভোল্টেজ কমিয়ে পাড়ার গলিতে আমাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়। আর সবচেয়ে জরুরি, এই পুরো সিস্টেমটা লোড বা চাহিদার সাথে সেকেন্ডে সেকেন্ডে তাল মিলিয়ে চলে। আজকের গ্রিডের মূল ভিত্তিটা তো আমরা বুঝলাম, কিন্তু ভবিষ্যৎ কি বলছে? এখন যেহেতু আমরা জানি আজকের গ্রিড কিভাবে কাজ করে, তাহলে একটা স্মার্ট ভারতের জন্য পাওয়ার গ্রিড তৈরি করতে ঠিক কি প্রয়োজন হবে? এর উত্তরটা কিন্তু আমাদের এই আলোচনার মধ্যেই লুকিয়ে আছে। স্মার্ট গ্রিড, রিনিউয়েবল এনার্জি ইন্টিগ্রেশন বা ইলেকট্রিক ভেহিকলের চার্জিং ইনফ্রাস্ট্রাকচার, ভবিষ্যতের এই সব দারুণ প্রযুক্তির ভিত্তি কিন্তু আজকের এই পাওয়ার সিস্টেম। এই ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারলে আগামী দিনের পাওয়ার সেক্টরকে নেতৃত্ব দেওয়া সম্ভব। ভারতের বিদ্যুতের ভবিষ্যৎ নতুন ইঞ্জিনিয়ারদের হাতে। ধন্যবাদ।